একটা বিয়ের সিজনের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ফুটবলের ট্রান্সফারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত। কি বিশ্বাস হচ্ছে না? তো চলুন আজকে জেনে আসি সেই কাহিনী। প্রতি বছর ইউরোপিয়ান ট্রান্সফার উইন্ডো চালু হলে আমাদের মাথায় কিছু প্রশ্ন ঘুরপাক খায়, যেমন ট্রান্সফার উইন্ডো কি, ক্লাব প্লেয়ার এজেন্টের মধ্যে সম্পর্ক কি, ট্রান্সফার ফি আর ফ্রি এজেন্ট কি, কন্ট্রাক্ট কি, অ্যাড-অনস কি, রিলিজ ক্লজ কি। তো আজকে আমরা মেনলি এই জিনিসগুলো ব্যাখ্যা করব। জেনারেলি বাংলাদেশি বিয়েগুলোতে আমরা দুইটা সিজনকে ধরে থাকি, একটা হচ্ছে গরমকালের বিয়ে আর একটা হচ্ছে শীতকালের বিয়ে। তেমনি ফুটবলের ট্রান্সফার উইন্ডোতে দুইটা সিজনকে মেনলি ধরা হয়, একটা হচ্ছে সামার ট্রান্সফার উইন্ডো আর একটা হচ্ছে উইন্টার ট্রান্সফার উইন্ডো। জেনারেলি সামার ট্রান্সফার উইন্ডোর ডিউরেশনটা একটু বড় হয় এবং উইন্টার ট্রান্সফার উইন্ডোর একটু ছোট। তো বিয়ের সিজন তো শুরু হয়ে গেছে, কিন্তু বিয়েটা করবে কে? আমরা সবাই জানি একজন বর এবং একজন কনে। তো ফুটবলের ভাষায় বর কনেকে আমরা ধরবো একটা ক্লাব এবং একটা প্লেয়ারের মাধ্যমে। কিন্তু এই বর কনের মাঝে যে সম্পর্ক, এটা তৈরি করবে কে? আমরা সবাই জানি বর কনের মাঝে যে সম্পর্ক তৈরি করে সেটা হচ্ছে একটা ঘটক। ঘটক এসে দুই পরিবারের মাঝে একটা সম্পর্ক তৈরি করে এবং বিয়েটা তৈরি করে। এই ফুটবলের ভাষায় ঘটক জিনিসটাকে বলা হয় এজেন্ট, এবং ফুটবলের ট্রান্সফার উইন্ডোতে এই এজেন্ট জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্টে বলি এজেন্ট কারা হয়। মাঝে মাঝে প্লেয়াররা নিজেদের এজেন্ট নিজেরা হয়ে থাকে, মাঝে মাঝে তারা তাদের বাবা মাকে এজেন্ট হিসেবে পাঠায়, এবং মাঝে মাঝে তারা একটা প্রফেশনাল এজেন্টকে হায়ার করে থাকে। এবার আসি কেন গুরুত্বপূর্ণ। এই এজেন্টদের কাজ হচ্ছে তারা বিভিন্ন ক্লাবে যায় এবং ক্লাবে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ডিসকাশন করে থাকে, যেমন কত টাকা ট্রান্সফার ফি হবে, কত টাকা স্যালারি হবে, কিরকম আসো বিষয় হবে, সবকিছু নিয়ে। এই এজেন্ট কেন গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা বলতে চাই, তাহলে বলতে হবে যে অনেক সময় অনেক কঠিন ডিলে এই এজেন্টদের কারণে খুবই সহজে হয়ে যায়, আবার অনেক সহজ ডিলে এজেন্টদের মারপ্যাচের কারণে অনেক কঠিনভাবে হয়ে থাকে। অনেক সময় হয় না, অনেক সময় অনেক ডিলে এজেন্টদের কারণে বাদ পড়ে যায়। এবার আসি ট্রান্সফার ফি নিয়ে। ট্রান্সফার ফি জিনিসটা কি? এটার সাথে বিয়ের কোন টার্মের সাথে তুলনা করবো আমার মাথায় আসতেছে না, তবে আমি ধরে নিচ্ছি মোহরানার সাথে। পুরোপুরি না, বাট ধরে নিতে পারেন। তো জিনিসটা হচ্ছে ট্রান্সফার ফি আসলে কি। সেটা হচ্ছে ধরুন আপনি আর আমি হচ্ছে ক্লাবের ওনার, আপনি হচ্ছে ক্লাবের প্লেয়ার। আপনার সাথে আমার কন্ট্রাক্ট আছে 2030 সাল পর্যন্ত, এখন চলো 2024, মানে আপনি আমার সাথে আরো 6 বছরের জন্য বাইন্ড আছেন। কিন্তু আপনি চাচ্ছেন আপনি অন্য একটা ক্লাবে ট্রান্সফার হয়ে যাবেন। আমি কি আপনাকে ফ্রিতে ছেড়ে দিব? মোটেও না। আপনি যখন ওই ক্লাবকে বলবেন যে আমার সাথে নেগোসিয়েশনে আসো, উনি আসবেন। আমি আসলে বলবো যে এই প্লেয়ারের মার্কেট ভ্যালু এত আছে, আমি এই প্লেয়ারের জন্য এই প্রাইসটা সেট করছি, এবং আপনি যদি আমাকে এই প্রাইসটা দিতে পারেন আপনি নিয়ে যেতে পারবেন, এর কমে আমি মানবো না। এই জিনিসটা হচ্ছে ট্রান্সফার ফি, এবং এই ট্রান্সফার ফি পে করার মাধ্যমে অনেক প্লেয়ার অনেক জায়গায় ট্রান্সফার হয়ে থাকে। এবার আসি হচ্ছে ফ্রি এজেন্টটা কি। ফ্রি এজেন্ট জিনিসটা হচ্ছে ধরুন আপনার সাথে আমার কন্ট্রাক্ট ছিল 2024 সাল পর্যন্ত, এবং আপনি 2024 সাল পার হয়ে গেছে, মানে এই সিজনটা তো শেষ হয়ে গেছে। এখন আপনার সাথে আমার কোনো কন্ট্রাক্টের কোনো লেনদেন নাই, এবং এই সিচুয়েশনে আপনাকে যে কোনো ক্লাব আপনার সাথে পার্সোনাল এগ্রিমেন্ট করে আপনাকে নিয়ে যেতে পারে, এবং সেখানে আমার কোনো বাইন্ডিং থাকবে না, আমাকে একটা টাকাও দিতে হবে না, এবং এই ডিলটা হবে সম্পূর্ণ আপনার আর আপনার ক্লাবের মাধ্যমে। তো এই জিনিসটা হচ্ছে ট্রান্সফার ফি এবং ফ্রি এজেন্টের কথা। তো বিয়ের দিনক্ষণ সবকিছু তৈরি হয়ে গেছে, এবার তো সাইন করতে হবে যে আপনাদের দুইজনের বরকনের একটা বিয়ে হয়ে যাবে। এবং এই বিয়ের যে কন্ট্রাক্ট পেপারটা আছে, ফুটবলে একটা কন্ট্রাক্ট পেপার আছে যেখানে অনেক কিছু লেখা থাকে, অনেক রুলস রেগুলেশন অনেক কিছু লেখা থাকে। তো ফুটবলের কন্ট্রাক্টে যে জিনিসগুলো লেখা থাকে, যে প্লেয়ার কত সাল থেকে কত সাল পর্যন্ত ক্লাবে থাকবে, প্লেয়ারের বেতন কত হবে, ট্রান্সফার ফি কত হবে, রিলিজ ক্লজ কত হবে। রিলিজ ক্লজ নিয়ে আমরা একটু পরে কথা বলছি, কিন্তু মেনলি এই কন্ট্রাক্টে এই জিনিসগুলো থাকে। এবং কন্ট্রাক্টে অনেক সময় অনেক ধরনের অ্যাড অনস থাকে, অ্যাডিশনাল ফি থাকে। যেমন ধরেন একটা প্লেয়ার যদি ব্যালন ডিওর জিতে, তাহলে হচ্ছে তাকে এত টাকা দিতে হবে, বা তার ক্লাবকে এত টাকা দিতে হবে, ইউসিএল জিতলে এত টাকা দিতে হবে, লিগ জিতলে এত টাকা দিতে হবে। এবং বিয়ের যদি এই টার্মের সাথে যদি আমরা অ্যাড অনের তুলনা করতে চাই, তাহলে ধরুন হচ্ছে আপনার স্ত্রী বললো যে, আপনার বউ আপনাকে বললো যে বিয়ের পর আমাকে এখানে নিতে হবে, আমি যদি এটা করি আমাকে ওখানে নিতে হবে। এই জিনিসগুলো হচ্ছে মানে ছোটবেলার বায়নাগুলোকে আমরা হচ্ছে অ্যাড অনসের সাথে তুলনা করতে পারি। এবার আসি রিলিজ ক্লজ জিনিসটা কি। রিলিজ ক্লজ জিনিসটাকে যদি আমরা বুঝতে হয়, তাহলে আমরা আবার পুনরায় ক্লাব প্লেয়ারের একটা ভূমিকা পালন করতে হবে। যখন আমি আপনাকে সাইন করেছি, আমি একটা অ্যামাউন্ট সেট করেছি, যেটার পর কোন ক্লাব যদি আমাকে সেই অ্যামাউন্টটা পে করে, তাহলে আপনাকে আমি ছাড়তে বাধ্য। এটা ধরুন হচ্ছে বাংলা সিনেমার সেই চৌধুরী সাহেবের মতো, যে বলে যে আমার মেয়েকে ছাড়ার জন্য তুই কত টাকা নিতে চাস। এই জিনিসটা হচ্ছে কোনো ক্লাব আমাকে বলবে যে এই প্লেয়ারকে ছাড়তে হলে তুমি কত টাকা চাও। আমি বলবো যে ওনার জন্য আমি রিলিজ ক্লজ সেট করেছি 300 মিলিয়ন ইউরো, এবং সেই ক্লাব আমাকে 300 মিলিয়ন ইউরো দিলে আমি আর আপনার প্রতি কোনো প্রকার আটকাইতেই পারবো না। তখন আপনি আর ক্লাবের মধ্যে, ওই ক্লাবের মধ্যে যে সম্পর্ক, সেটার মধ্যে আমার কোনো বলারই দরকার নেই। উনি আমাকে এত টাকা দিয়ে দিচ্ছে, আমি আর কোনো কথাই বলবো না। তো রিলিজ ক্লজ হচ্ছে সেই চৌধুরী সাহেব আর প্রেমিকের মধ্যে যে সম্পর্ক, সেটাই বলা যায়। তো এতক্ষণ তো অনেক ধরনের টার্ম নিয়ে আলোচনা করেছি, বিয়ের অনেক জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আসি হচ্ছে একটা রিয়েল এক্সাম্পল নিয়ে, কারণ রিয়েল এক্সাম্পল না দিলে জিনিসগুলো খুবই অপরিষ্কার থাকবে। এবং রিয়েল এক্সাম্পলের জন্য আমরা একটা প্লেয়ারকে সিলেক্ট করবো, সেটা হচ্ছে নেইমার জুনিয়র। তো নেইমার জুনিয়র যখন সান্তোস থেকে বার্সেলোনায় মুভ করবে, তখন তার জন্য একটা ট্রান্সফার ফি পে করা হয়েছিল, এবং এই ট্রান্সফার ফি আমার যতটুকু মনে পড়ছে 60 মিলিয়নের মতো একটা ট্রান্সফার ফি তারা পে করেছিল। এবং নেইমার জুনিয়র যখন তার কন্ট্রাক্ট সাইন করছিল, সেখানে একটা ক্লজ ছিল বা একটা পয়েন্ট ছিল যে নেইমার তার ফ্রেন্ডদেরকে যে কোনো মুহূর্তে বার্সেলোনা আনতে পারবে, এবং বার্সেলোনায় আনার যে খরচ এবং বার্সেলোনায় থাকার যে খরচ, সেটা সম্পূর্ণ বার্সেলোনাকে বিয়ার করতে হবে।
তো এবার নেইমার তো বার্সেলোনায় আছে, সে খুবই ভালো পারফর্ম করছে, ইউসিএল জিতছে, তো তার দিকে নজর পড়ছে পিএসজি নেইমারের কাছে গেছে যে তোমাকে আমরা চাই, তোমাকে আমরা আমাদের দলের স্টার প্লেয়ার বানাবো। তো নেইমারও বলছে যে হ্যাঁ আমি বার্সেলোনা ছাড়তে চাই, আমি তোমাদের কাছে যাব, তোমরা বার্সেলোনা বোর্ডের সাথে কথা বলো। তো পিএসজি বোর্ড বার্সেলোনা বোর্ডের কাছে আসছে যে আমরা এই প্লেয়ারকে কিনতে চাই, তোমরা কত টাকা চাও। বার্সেলোনা বোর্ড বলছে যে না, আমরা এই প্লেয়ারকে ছাড়বো না, এই প্লেয়ার আনটাচেবল। কিন্তু নেইমারের কন্ট্রাক্টে একটা রিলিজ ক্লজ ছিল, সেটা হচ্ছে 222 মিলিয়ন ইউরোর মতো। তো পিএসজি বোর্ড বলছে যে তোমরা ছাড়বো না মানে কি, আসো আমরা এই 222 মিলিয়ন ইউরোই তোমাদেরকে পে করে দিচ্ছি, তোমরা কোনো কথা বলবে না। এবং 222 মিলিয়ন ইউরো দেওয়ার পর বার্সেলোনার কাছে আর কোনো কথা ছিল না নেইমারকে আটকানোর মতো। তো আর কিছু করার নাই, তখন পিএসজি নেইমারকে নিয়ে যায় এবং সেখানে তাদের অনেক ধরনের সম্পর্ক ভাঙা হয় এবং লাস্টে এখন সে আলিলালে আছে এবং ইনজুরি আছে এবং অনেক কিছু। তো পুরো ট্রান্সফার মার্কেট এবং ট্রান্সফার উইন্ডোর আর কি কি জিনিস আপনারা বুঝেন না সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি খুব সহজে বোঝানোর ট্রাই করবো, আজকে যেরকম খুব সহজে বুঝিয়েছি। তো আজকের ভিডিওর বেস্ট পার্ট আপনাদের কাছে কোনটা লেগেছে সেটা কমেন্ট করে জানান। আর বাই দ্য ওয়ে প্লিজ শেয়ার করেন এই ভিডিওটা, কারণ এসব ভিডিও বানাতে অনেক অনেক বেশি রিসার্চ করতে হয়, অনেক বেশি কষ্ট করতে হয়। তো আপনাদের একটা শেয়ার, একটা রিঅ্যাক্ট, একটা কমেন্ট আমাকে অনেক বেশি পরিমাণ মোটিভেশন দিবে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এরকম ভিডিওর জন্য আমি আপনাদের জন্য আরও আনতে পারি সেটার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।